শহর জুড়ে নিস্তব্ধতা। ঢাকা শহরের মতো ব্যস্ত শহরের মানুষগুলো নিস্তব্ধতার মায়াজালে আবদ্ধ। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। ধানমন্ডিতে গেমস ক্লাবে একটি ছেলে চিল্লিয়ে যাচ্ছে। গেমসের মাঝে এতটাই আকৃষ্ট যে তার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সে বিষয়ে একদমই তার খেয়াল নেই। তার গেমসের ব্যাঘাত ঘটিয়ে তার ফোনে কল আসে। প্রথমবার কলটা বেঁচে কেটে যায়, আবার কল দিচ্ছে না পেরে কলটা রিসিভ করতে। আরিয়ান, তোকে নিয়ে আর পারি না। যত সব, তোর বাপ মরে শান্তিতে আছে, তোকে আমার কাছে রেখে গেছে। আমি মরলে বুঝবি। এখনো তুই গেমস খেলাই? বাসায় গিয়ে খেয়ে নে, আজ আমার দেখা হবে। তাড়াতাড়ি বাড়ি যা। কথাগুলো বলে আরিয়ানের মা নাজমা বেগম কলটা কেটে দেয়। আসুন আরিয়ান সম্পর্কে কিছু বলি। এতক্ষণ যে ছেলেটা গেমস খেলায় মগ্ন ছিল তার নাম আরিয়ান মাহমুদ। ছোটবেলায় বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন থেকেই নাজমা বেগম সংসার চালানোর জন্য একটা হাসপাতালে নার্সের চাকরি নেয়। আরিয়ান সারাদিন গেমস খেলায় মগ্ন থাকে। গেমস খেলায় নাম্বার 1 আজ পর্যন্ত তাকে কেউ হারাতে পারেনি। তার 4 জন সঙ্গী আছে যাদের সাথে গেমসের দুনিয়ায় এসে পরিচয় হয়, তবে তারা একে অপরকে আজ পর্যন্ত দেখেনি। বাকি সব গল্পের সাথে থাকুন, জানতে পারবেন। আমার গল্পে নায়কের বর্ণনা দিতে পারবো না, তার জন্য সরি। গল্পটা ভালো হলে আশা করি তাতেই সাড়া পাবো। আমার কাছে আমার গল্পটাই একটা চরিত্র। গল্পে আসা যাক। আরিয়ান গেমস খেলা শেষ করে ক্লাব থেকে বের হবে, তখনই আরিয়ানের পাশে থাকা একটা ফোন বেজে ওঠে। আরিয়ান তাকে দেখে তার পাশে বসে গেমস খেলছিল সেই মেয়েটার ফোন। সম্ভবত খুলে ফেলে রেখে গেছে। আরিয়ান ফোনটা রিসিভ করতে। হ্যালো, কে বলছেন? জি, আমি আরিয়ান, আপনার পাশে বসে গেমস খেলছিলাম। সরি, আমার ফোনটা ভুলে ফেলে গেছি। তুমি একটা কাজ করো, আমি তোমাকে ঠিকানা দিচ্ছি, ফোনটা দিয়ে যাও, বিনিময়ে তোমাকে 10,000 টাকা দিব। আরিয়ান বুদ্ধিমান একজন ছেলে। সে এমনিতেই সারাদিন বেকার বসে থাকে। যদি ফ্রিতে 10,000 টাকা পেয়ে যায় তাহলে বেশ কিছুদিন আয়াসে গেম খেলে কাটাতে পারবে। কথাগুলো ভেবে মেয়েটার থেকে ঠিকানা নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 35 মিনিটে মেয়েটার বাসার সামনে গিয়ে দাঁড়ায়। দরজার সামনে গিয়ে টোকা দেওয়ার আগে ভিতর থেকে আওয়াজ আসে, ভেতরে এসো। আরিয়ান ভিতরে গিয়ে দেখে মেয়েটা শুধুমাত্র একটা টাওয়াল বিছিয়ে সোফায় বসে আছে। চুলগুলো থেকে পানি পড়ছে, তার মানে একটু আগে মেয়েটা গোসল করে বের হয়েছে। আরিয়ান ভালো করে তাকিয়ে দেখে প্রায় টাওয়ালটা হাঁটু উপর পর্যন্ত উঠে আছে। মেয়েটার আপত্তিকর জায়গাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। কোনো বৃদ্ধ পুরুষও মেয়েটাকে দেখলে ঝাঁপিয়ে পড়বে। বাসাটা একেবারে ফাঁকা, হয়তো আর কেউ থাকে না। আরিয়ান নিজেকে কন্ট্রোল করে দাঁড়িয়ে আছে। মেয়েটার ডাকে বাস্তবে ফিরে। ফোনটা এখানে রাখো, ওই নাও তোমার 10,000 টাকা নিয়ে চলে যাও। আরিয়ান ফোনটা দিয়ে টাকাগুলো নিয়ে দ্রুত বের হয়ে যায়। রাস্তায় গিয়ে হাঁপ ছেড়ে বাঁচে। মনে মনে বলে, মারটা হেব্বি করা, মন চাইছিল একটু জড়িয়ে ধরি। হুশ, আমি এগুলো কি ভাবছি? আমি তো এক নারীতে আসক্ত হব। কথাগুলো বলে আরিয়ান হেসে দেয়। তখনই মনে পড়ে তার মতো বাসায় নেই। আজকে এই সুযোগ, এক প্যাক মারলে কিছু হবে না। কথাগুলো ভেবে একটা বিয়ার নিয়ে বাসায় চলে যায়। পরের দিন অনেকের চিল্লাচিল্লির আওয়াজ শুনে চোখ ঢলতে ঢলতে ঘুম থেকে ওঠে। চোখ খুলতেই সামনে এত পুলিশ দেখে হতভম্ব হয়ে যায়। তাকিয়ে দেখে তার হাতে হাত করা। আরিয়ানের কিছুই মাথায় ঢুকছে না। চিল্লিয়ে বলতে থাকে, আমার হাতে হাত করা কেন? আমি কি করেছি? আর আপনারা কেন আমার বাসায় কি করেন? চুপ শালা, একটা মেয়েকে রেপ করে ছুরি দিয়ে খুন করেছিস, আর বাসায় এসে দিব্যি ঘুমাচ্ছিস, আর এখন বলছিস তোকে হাত করা কেন পড়াচ্ছি? শালা রেপিস! পুলিশ অফিসারের কথা শুনে আরিয়ানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এগুলা কি বলছে? সে কাকে আবার রেপ করলো? পুলিশ অফিসারে বলার সময় আরিয়ানের মা নাজমা বেগম উপস্থিত হয়। ছেলের হাতে হাত করা আর পুলিশ দেখে কান্না করে দেয়। তবুও নাজমা বেগম নাছোড়বান্দা, ওনার ছেলে এমন কাজ করতে পারেন না। উনি প্রমাণ জিজ্ঞেস করেন। কালকে রাতে আরিয়ান ওই মেয়েটার কাছে যাওয়ার ভিডিও দেখায়, আর মেয়েটাকে যে চাকু দিয়ে খুন করা হয়েছে সেখানে আরিয়ানের ফিঙ্গারপ্রিন্ট পায়।
আরিয়ানের হাত ঘড়িটাও পাওয়া যায়। সব প্রমাণ বলছে খুনটা আরিয়ান করছে, আর খুনের আগে মেয়েটাকে বেশ কয়েকবার রেপ করা হয়েছে। নাজমা বেগমের সামনে আরিয়ানের কলার ধরে টানতে টানতে পুলিশ নিয়ে যায়। আরিয়ানকে জেলখানায় বন্দি করা হয়। নাজমা বেগম অনেক দৌড়াদৌড়ি করছে ছেলেকে ছাড়ানোর জন্য, তবুও পারছে না। অনেক উকিল পিছনে ঘুরছে, কেউ কেসটা নিতে চাচ্ছে না, কারণ সমস্ত প্রমাণ আরিয়ানের বিরুদ্ধে। সকাল থেকে নাজমা বেগম থানায় দাঁড়িয়ে আছে ছেলেকে এক নজর দেখার জন্য। আয়াস সাহেব মারা যাবার পর থেকে আরিয়ানের কোনো চাওয়া অপূর্ণ রাখেনি। নিজে কাজ করে তবুও ছেলেকে কাজ করতে দেয় না। কতগুলো ভেবেই নাজমা বেগমের চোখগুলো ভিজে আসে। পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করে ছেলের সাথে কথা বলার পারমিশন পেয়েছে। বাবা, তুই একদম চিন্তা করবি না। আমি জানি তুই কোনো কিছু করিসনি। তোর উপর আমার বিশ্বাস আছে। আমি একজন উকিলকে রাজি করিয়েছি তোর কেস নিয়ে আদালতে লড়বে। মায়ের মুখের দিকে তাকিয়ে আরিয়ান কান্না করে দেয়। আম্মু, আমি কোনো রেপ বা খুন করিনি। নাজমা বেগম আরিয়ানকে সান্ত্বনা দিয়ে চলে যায়। আরিয়ান গিয়ে বসে, পকেটে হাত দিতেই কি জানি হাতে আসে। নিয়ে দেখে একটা কাগজটা খুলতেই কিছু লেখা সামনে আসে। রহস্য একটা নাম মাত্র, এই নামের পিছনে হাজার রহস্য বিরাজমান। আমি রহস্য নিয়ে খেলতে ভালোবাসি, আর খুন করো আমার নেশা, হা হা হা। লেখাটা পড়ে আরিয়ানের মাথায় কিছুই ঢোকে না। তখনই কেউ একজন আরিয়ানের মুখ বরাবর লাথি মারে। আরিয়ান মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়ে, মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে। আস্তে আস্তে সামনে তাকিয়ে দেখে একটা মোটা তাজা লোক দাঁড়িয়ে আছে। তার সাথে বেশ কয়েকজন লোক আছে। তাদের মাঝে একজন বলে উঠল, জেলখানায় এসে পায়ের উপর পা তুলে বসে আছিস। এখানের কিছু রুলস আছে, বসকে সালাম দিয়ে চলবি, না হয় মেরে পুঁতে রেখে দেবো। সালাম দে। আরিয়ান আস্তে আস্তে উঠে কোনো রকম দাঁড়িয়ে যে লোকটা তাকে লাথি দিয়েছিল তাকে সালাম দেয়। আরিয়ানের সালাম দেওয়া দেখে তাদের মাঝে একজন লোক আরিয়ানকে সজোরে থাপ্পড় দিয়ে বলে, এবারের জন্য তোকে ছেড়ে দিয়েছি, নেক্সট টাইম বসকে দেখেই সালাম দিবি। কথাগুলো বলে লোকটা চলে যায়। আরিয়ানের ব্যথায় কুকাতে থাকে, নাক ফেটে রক্ত বের হয়ে আসছে। দ্বিতীয়বার থাপ্পড়ের কারণে ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। আরিয়ানের মাথায় আসছে না মেয়েটাকে ফোনটা কে করতে পারে। সে তো ফোন দিয়ে টাকা নিয়ে চলে আসে, তাহলে মেয়েটাকে ফোনটা করলো কে? আর জেলে আসার পর এই লোকগুলোই তাকে মারছে কেন? কিছুই মাথায় ঢুকছে না। আরিয়ান ফ্লোরে শুয়ে পড়ে, আস্তে আস্তে ঘুমিয়ে যায়। এদিকে নাজমা বেগম অনেক উকিলের কাছে দৌড়াদৌড়ি করার পরও ওনাদের হয়ে কেউ কেস লড়তে সাহস পায় না। কারণ একটাই, সব প্রমাণ আরিয়ানের বিরুদ্ধে। তবে তাদের মাঝে একজন বলেছে যদি কেউ পারে তাহলে সেটা তারেক সাহেব পারবে। তারেক সাহেব হচ্ছে এখানকার সব থেকে বড় ব্যারিস্টার। নাজমা বেগম তারেক সাহেবের অফিসের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। একটু পর তারেক সাহেবের সাথে দেখা করার সুযোগ পায়। উনি সবকিছু খুলে বলার পর তারেক সাহেবও না করে দেয়। নাজমা বেগম না পেরে তারেক সাহেবের পায়ে পড়ে যায়। তারেক সাহেব সাথে সাথে উঠিয়ে বলে, কি করছেন কি আপনি? আমি আপনার অনেক ছোট হব, আর আপনি কি না আমার পায়ে পড়ছেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনার কেসটা নিব, আপনি বাসায় যান। নাজমা বেগম অনেক খুশি হয়ে যায়। উনি সিদ্ধান্ত নেয় কালকে আরিয়ানের সাথে দেখা করতে যাবে। আরিয়ান ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, কারণ তার পুরো শরীর ভিজে একাকার। তাকিয়ে দেখে তার মা মেরেছিল। তাদের মাঝে একজনের এই কাজ। আরিয়ান ছোট ছোট চোখে তাকিয়ে থাকে। তখন লোকটা বলে, তুই এখানে পরে ঘুমাচ্ছিস? তোকে কি বলেছিলাম? চল, বস তোকে ডাকে, না গেলে তোর কপালে শনি আছে। কথাগুলো বলে লোকটা চলে যায়। আরিয়ান ধীরে ধীরে লোকটাকে ফলো করে তার পিছু পিছু যায়। লোকটা একটা রুমের ভিতরে ঢুকে। আরিয়ান তাকে অনুসরণ করে ঢুকে দেখে তাদের যে বস শুয়ে আছে, আর বাকিরা তার হাত পা টিপে দিচ্ছে। আরিয়ান যাওয়ার পর তাদের বস উঠে বসে আর বলে, আজ থেকে তুই আমার কাজ করবি। এদিকে গোসলখানা আছে, যা গিয়ে আমার কাপড়গুলো ধুয়ে দে। লোকটা কথাগুলো বলে তার কিছু কাপড় আরিয়ানের দিকে ফিকে দেয়। আরিয়ান মনে মনে ভাবে তার নিজের কাপড়গুলো কখনো ধুয়ে দেখেনি, আর আজ জেলখানায় তাকে অন্যের কাপড় ধুয়ে দিতে হচ্ছে। আসলে ভাগ্য কাকে কোথায় নিয়ে দাঁড় করায় বলাই মুশকিল। আরিয়ান কাপড়গুলো নিয়ে খুব কষ্ট করে ধুয়ে দেয়।
বাইরে বের হতেই একজন লোক আরিয়ানকে ডাকে। আরিয়ান লোকটার কাছে যাওয়ার পর লোকটা বলে, তুমি কি নতুন এসেছো? জি। তার জন্যই হাত কাটার স্বপন তোমাকে এভাবে খাটাচ্ছে। নতুন কেউ আসলেই সে এভাবে কাজ করায়। জেলখানায় সবাই তার কথায় উঠবস করে, কেউ কথা না মানলে তাদের অনেক মারধর করে। লোকটা কথাগুলো বলে চলে যায়। এদিকে আরিয়ান চিন্তায় অস্থির। সে কি আহত ছাড়া পাবে? তার মা কি পারবে তাকে ছাড়িয়ে নিতে? খুব কান্না পাচ্ছে তার। কেন যে 10,000 টাকার লোভ করতে গেল? কথায় আছে, লোভে মানুষকে মৃত্যুর দুয়ারে এনে দাঁড় করায়। আরিয়ানের মনে হচ্ছে তাকে তার লোভটাই মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে। এভাবে দিনটা চলে যায়। নাজমা বেগম তারেক সাহেবকে নিয়ে আরিয়ানের সাথে দেখা করে অনেক কিছু জিজ্ঞেস করে। কথা বলে নাজমা বেগমকে নিয়ে তারেক সাহেব চলে যায়। এভাবে কয়েকদিন চলে যায়। আরিয়ানকে প্রতিদিন নানান অজুহাতে হাত কাটা স্বপন মারধর করে। আরিয়ান সহ্য করা ছাড়া আর কোনো কাজ নেই। রাত প্রায় 2টো ছুঁই। একটা লোক চেয়ারে বসে অট্ট হাসিতে ফেটে পড়ছে আর বলছে, অন্যর কান্নায় এত আনন্দ পায় কেন? অন্যকে ছটফট করতে দেখে আমার আলাদা তৃপ্তি আসে কেন? পাপীরা পাপ করে আর আমিই স্বয়ং পাপ। আজ তারেক সাহেব একা আসে, নাজমা বেগম আসে না। তারেক সাহেবকে একা দেখে আরিয়ান প্রশ্ন করে, আপনি একা কেন? আম্মু কোথায়? আম্মু আসেনি? আম্মু কি আমার উপর রাগ করে আছে? আরিয়ানের কথা জবাবে তারেক সাহেব আরিয়ানকে একটা চিরকুট ধরিয়ে দেয়। সেখানে লেখা, আরিয়ান বাবা, আমি তোর অপদার্থ মা। তোকে আমি কিছুই দিতে পারিনি। আমি চাই না আমি বেঁচে থাকতে তোর মৃত্যু হোক, তাই আমি চলে যাচ্ছি। তুই আমাকে মাফ করে দিস। তোকে সবসময় বকাবকি করেছি, কখনো বলিনি তোকে আমি অনেক ভালোবাসি বাবা। তোর আম্মু তোকে অনেক ভালোবাসে, আমাকে মাফ করিস বাবা। লেখাটা দেখে আরিয়ান কান্না করে দিয়ে বলে, আমার আম্মু কোথায়? বিনিময়ে তারেক সাহেব বলে, তোমার আম্মু গলায় রশ্মি দিয়ে আত্মহত্যা করে। আর এই নাও, এই মালাটা তোমাকে দিতে বলেছিল। এটা সব সময় পরে থাকতে, আর তুমি অপরাধ মেনে নাও। আমি তোমার সাজা কম করিয়ে দিব। কথাগুলো বলে তারেক সাহেব চলে যায়। আরিয়ান খুব করে কান্না করে। তার বেঁচে থাকার সম্বল, তার মাটাও তার ভুলের জন্য আজ দুনিয়া ছেড়ে চলে গেল। নিজেকে কখনো মাফ করতে পারবে না। আরিয়ানের কান্না করার মাঝেই হাত কাটা স্বপন সে আরিয়ানকে থাপ্পড় মেরে বলে, শালা, তোকে কাজ দিয়েছিলাম, করেছিস? একে তো নিজের মায়ের মৃত্যুর জন্য নিজেকে দোষ দিচ্ছে আর নিজেকে অপরাধী মনে করছে, সেখানে যখন স্বপন এসে আরিয়ানকে থাপ্পড় মারে, আরিয়ানের চক্ষুগুলো রক্ত বর্ণ ধারণ করে। বসা থেকে উঠে মুখ বরাবর সজোরে একটা পাঞ্চ মারে। আরিয়ানের পাঞ্চের কারণে হাত কাটা স্বপন 10 হাত দূরে গিয়ে পড়ে। মা বলে চিল্লিয়ে ওঠে। তার চিল্লানোর আওয়াজ শুনে তার সাথীর গুলোও আসে। আরিয়ান একে একে সব কয়টাকে শুইয়ে দেয়। হুট করে পিছন থেকে একজন ছুরি দিয়ে আরিয়ানের পিছনে বসিয়ে দেয়। আরিয়ান পিছনে তাকিয়ে লোকটাকে সজোরে লাথি মারে। আস্তে আস্তে চোখগুলো ঝাপসা হয়ে আসে। যখন চোখ খুলে তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। আরিয়ান সবকিছু মনে করার চেষ্টা করে। এখন আরিয়ানের কাছে সবকিছু ক্লিয়ার। আরিয়ান চিন্তা করে, এমনিতেও জেলখানায় পচে মরতে হবে, তার চেয়ে বরং পালিয়ে গিয়ে খুনের রহস্য উদ্ঘাটন করাই বেটার। আর এটাই সুযোগ এখান থেকে পালানোর। বাহিরে গিয়ে দেখে কড়া সিকিউরিটি, তবে জানালা দিয়ে যাওয়া যাবে, কারণ সে নিচতলা বেডে শুয়ে। রাত 2টা ছুঁই। আরিয়ান এখনো সজাগ। আজকে যেভাবেই হোক পালাতে হবে। আস্তে আস্তে জানালার গ্রিলগুলো খুলে যেই বের হবে, তখনই একজন পুলিশ দেখে চিল্লাতে শুরু করে। আরিয়ান কোনো রকম বের হয়েই খুঁড়িয়ে দৌড় লাগায়, কারণ আরিয়ান আগ থেকেই জখম হয়ে আছে। হাসপাতাল থেকে বের হয়ে যেই রাস্তায় যায়, তখনই একটা মাইক্রো এসে তার সামনে এসে দাঁড়ায়। মাইক্রোতে 2জন লোক, তার মাঝে একজন বলে ওঠে, আরিয়ান, জীবন বাঁচাতে হলে মাইক্রোতে উঠে আসো। আমরা তোমাকে বাঁচাতে এসেছি ফার্স্ট। লোকটার কথা শুনে আরিয়ান কোনো চিন্তা ছাড়াই মাইক্রোতে উঠে বসে, কারণ আপাতত পুলিশ থেকে বাঁচতে পারলেই হয়। তারা কারা পরে দেখা যাবে। আরিয়ান মাইক্রোতে উঠতেই নিমিষেই মাইক্রো হাওয়া হয়ে যায়। পুলিশ খুঁজে পায়নি। বেশ কিছুক্ষণ জার্নির পর মাইক্রোরা একটা পাহাড়ি অঞ্চলে এসে থামে। লোক 2জন বের হয়ে যায়, সাথে আরিয়ানকেও বের হয়ে তাদের পিছু পিছু আসতে বলে।
আরিয়ান তাদের পিছু পিছু যায়। লোক দুজন একটা সুইচে চাপ দিতেই মাটির নিচ থেকে একটা সরু রাস্তা বের হয়ে আসে। তারা তিনজন রাস্তাটা দিয়ে চলতে শুরু করে। এদিকে আরিয়ানের মনে হাজার প্রশ্ন। এই দুজন লোক কে, আর তাকে কেন বাঁচালো, আর তাকে চিনে কিভাবে? সব প্রশ্ন যেন আরিয়ানের মাথা ছাড়া দিয়ে উঠছে। তখনই তারা একটা ঘরের ভিতর প্রবেশ করে। ঘরটা দেখে আরিয়ানের মাথা চক্কর দেওয়ার মতো অবস্থা, কারণ ঘরটার ভিতরে বড় বড় কম্পিউটার, মনিটর, পিসি, একেবারে ভয়ঙ্কর একটা ঘরের মতো। আরিয়ান খেয়াল করে একজন লোক মুখে ঝোঁকার মাস্ক পরে কম্পিউটারে কি যেন করছে। তাদের সবার পায়ের আওয়াজ শুনে লোকটা কম্পিউটার থেকে চোখ সরিয়ে তাদের দিকে তাকায়। আরিয়ান চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ চোখগুলো মনে হচ্ছে কোনো মেয়ের। আরিয়ানের এভাবে তাকানো দেখে সবাই হো হো করে হেসে দেয়। একজন বলে, নীল শোন, আরিয়া খুব ভয়ে আছে, দেখ কিভাবে ভয়ে ভয়ে তাকাচ্ছে। বেচারাকে আর ভয় দেখিয়ে লাভ নেই, চল এখন আমাদের পরিচয় দিয়ে ওকে ভয় মুক্ত করি। আদরের কথা শুনে নীল মুচকে এসে বলে, আরিয়ান, আমরা একটা স্কোয়াড, মনে আছে তোর? আরে গাধা, আমরা তোর গেমিং স্কোয়াড। আরিয়ানের সব মনে পড়ে যায়। তার স্কোয়াড ছিল, সেখানে নীল, আদ্র আর তানিশা ছিল। আরিয়ান তাদেরকে জড়িয়ে ধরে বলে, সরি, এত ডিপ্রেশনের মাঝে মাথা থেকে চলে গিয়েছিল। তোরা কেমন আছিস? আরিয়ান কথা বলতে বলতে আদ্র আর নীলকে ছেড়ে তানিশাকে জড়িয়ে ধরতে যাবে, তখনই তানিশা আরিয়ানকে থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, অসভ্য নুচু বেটা, একটা মেয়েকে জড়িয়ে ধরতে আসিস তো লজ্জা করে না? আরিয়ান গালে ধরে অবাক হয়ে পড়ে। তুই মেয়ে কিভাবে আমাদের সাথে না ছেলের বয়সে কথা বলতি? আরিয়ানের কথায় আদ্র আর নীল হাসতে শুরু করে। আদ্র বলে, আর বলিস না, আমরাও সেম থাপ্পড়ই খেয়েছি। তুই যে এত বড় বিপদে আমরা কেউ জানতাম না। হুট করে গেম আসা বন্ধ, আমরা তো পাগল হয়ে গিয়েছিলাম। তারপর হুট করে তানিশা আমাদেরকে দেখা করতে বলে। তানিশার সাথে দেখা করে জানতে পারি তুই এত বড় বিপদে পড়েছিস। এখন বলতে পারিস তানিশা কিভাবে তোর ব্যাপারে খোঁজ নিয়েছে? তাহলে শোন, তানিশা হলো লেডি হ্যাকার। অনেক বড় বড় হ্যাকারকেও সে নাকানি চুবানি খাওয়াতে পারে। আর আমি কার রেসিং এ মেডেল পেয়েছি। আর পাঠক পাঠিকারা নীল কি করে তা গল্পের মাঝে থাকেন জানতে পারবেন। আদ্র কথা শেষ করার সাথে সাথে তানিশা বলে ওঠে, আরিয়ান, তোকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে, তোরা এদিকে আয়। তানিশা কথাগুলো বলে তাদের সবাইকে কম্পিউটারের সামনে এনে দেখাতে থাকে। তানিশা বলা শুরু করে, দেখ তোরা, এখানে আরিয়ানের 1 মাসের ভিডিও ফুটেজ আছে। আরিয়ান কোথায় কোথায় গিয়েছে সব এখানে আছে। খেয়াল করে দেখ, আরিয়ান যেখানে গিয়েছে ওই যে লাল রঙের মাইক্রো কারটা আরিয়ানকে ফলো করেছে। খোঁজ নিয়ে জানতে পারি কারটা এখানকার এমপি ছিলেন। অনেক বড় একটা রহস্য আছে এর মাঝে। আরেকটা বিষয়, আরিয়ান যখন ফোনটা নিয়ে মেয়েটার বাসায় ঢুকে তার ভিডিও ফুটেজ পাওয়া যায়, কিন্তু আরিয়ানের বের হওয়ার কোনো ফুটেজ নেই। আর আরিয়ান যখন মেয়েটার বাসায় যায় ওই দিনও লাল রঙের মাইক্রোটা তাকে ফলো করে। সেম কাহিনী 2016-তে এভাবে কয়েকটা খুন হয়, যেখানে লাশের পাশে খুনির চুল, ঘড়ি, ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। আরিয়ানকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে, অনেক বড় চক্রান্ত হয়েছে তার সাথে। তানিশার কথায় সবাই চিন্তিত। আরিয়ানের চোখে কান্নার ছাপ, কারণ তার মাকে সে হারিয়েছে। আদ্র বলে, আরিয়ান, তুই কোনো চিন্তা করি, আমরা সবাই তোর পাশে আছি। তোকে নির্দোষ প্রমাণ করবই ইনশাল্লাহ। দেখ নীলকে, বেচারা বউকে ফেলে রেখে আমাদের সঙ্গ দিচ্ছে তোকে বাঁচানোর জন্য। আরিয়ান তাদের সবাইকে একসাথে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এবার আর তানিশা বাধা দেয়নি। আরিয়ান তানিশাকে বলে, তোমার কম্পিউটারটা কি আমি ধরতে পারি? মানে আমার একটা জিনিস লগ ইন করবো। করতে পারো, তবে খেয়াল রেখো হ্যাকিং সাইডের দিকে যেও না। তানিশার কথায় আরিয়ান ঠোঁট চেপে হাসে। আরিয়ান লগ ইন করার পর তারা সবাই কম্পিউটারের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আদ্র, নীল, তানিশা ভয়ে 2 কদম পিছিয়ে যায়। অস্পষ্ট সুরে বলে, আর কে নামটা বলে ওরা সবাই ভীত চোখে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান তাদের ভীত অবস্থা দেখে হো হো করে হেসে দেয়। আর কেউ না, বাংলাদেশ সহ আরো কয়েকটা দেশে একটা সময় রাজত্ব করেছে। হ্যাকারদের মাঝে নাম্বার 1 একজন হ্যাকার। আর কে নামটা শুনলে যে কারো প্যান্ট নষ্ট হয়ে যাওয়ার কথা। আর কের সাথে পাঙ্গা নিবে এমন কেউ জন্ম নেয়নি। বাংলাদেশের সাইবার নিরাপত্তার সব কিছু যখন ডার্ক হ্যাকার নামে একদল হ্যাকার টিম হ্যাক করে নেয়,
তখন সেখানে চিফ, নাজমুল সহ সবাই আতঙ্কে ছিল। তখন সেখানে একজন আরকের নাম বলে, আরকে ছাড়া কেউ পারবে না। তখন নাজমুল খুব কষ্ট করে আরকের সাথে যোগাযোগ করে, 5 মিনিটের ভিতর সবকিছু ফিরিয়ে আনে, সাথে ডার্ক হ্যাকার টিমের লোকেশন বের করে তাদের ধরিয়ে দেয়। তখন সেখানে চিফ আরকে তাদের সাথে কাজ করার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু আরকে অস্বীকার করে দেয়। নাজমুল বলে কোনো দরকার লাগলে যেন তাকে জানায়। তানিশ বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আরকের সাথে পুরো বাংলাদেশ কথা বলতে চায়। তাকে দেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা হ্যাকার পথ চেয়ে বসে আছে। যাকে বস মনে করে তার দেখানো পথে হ্যাকিং জগতে আসা, সে আর কি আমাদের বন্ধু হয়েছিল? সে আর কি আজ খুনের দেয় এইভাবে ছটফট করতেছে? আরিয়ান, সত্যিই কি তুমি আর কে? নীল আর আদ্র আরিয়ানের মুখের দিকে তাকিয়ে থাকে। আরিয়ান মুচকি একটা হাসি দিয়ে বলে, খুব সাদাসিধে হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাকে সাদাসিধে থাকতে দেয়নি। ভাগ্য আমাকে বারবার আমার অতীতে এনে দাঁড় করায়। আরিয়ানের কথা শেষ হওয়ার আগে আদ্র বলে, আপনি যদি আর কে হন তাহলে আমার প্রশ্নের উত্তর দেন। আমি শুনেছি আপনি প্রথমে জনগণের হয়ে কাজ করেছিলেন, পরে নাকি বাংলাদেশ ব্যাংক হ্যাক করে টাকা নেওয়ার চেষ্টা করেছিলেন, যার ফলে আপনি ধরা পড়ে যান। এটা কি সত্যি? আদ্রের কথা শুনে আরিয়ান হাসতে শুরু করে। হাসতে হাসতে নীলকে বলে, সিগারেট হবে নাকি? নীল পকেট থেকে সিগারেট বের করে দিতে আরিয়ান সিগারেট ধরিয়ে উপরের দিকে তাকিয়ে বলতে শুরু করে, যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন থেকেই হ্যাকিং এর অন্যরকম একটা নেশা কাজ করতো। আমি খুব করে চাইতাম আমিও একজন বড় হ্যাকার হব। আম্মুর কাছ থেকে টাকা নিয়ে কিনে আনি কম্পিউটার, পিসি, বিভিন্ন জিনিস। আস্তে আস্তে হ্যাকিং এর রাজ্যে চলে যায়, গড়ে তুলি আরকের সাম্রাজ্য। আমাদের এলাকায় একজন বড় ভাই থাকতো, তার নাম রাজ মাহমুদ। উনি হ্যাকিং এ দক্ষ ছিল, এতটাই ভালো সম্পর্ক গড়ে ওঠে আমি যে আরকে ওনাকে ভার্সিটি লাইফ শেষ হবার পর বলি। উনি আর আমি দুজনই মিলে হ্যাকিং এর সাহায্যে মানুষের উপকার করতে শুরু করি, কিন্তু আমাদের পরিচয় কেউ জানতো না। কিছুদিন পর বাংলাদেশের সাইবার নিরাপত্তা ডাক হ্যাকার টিম নামে হ্যাকাররা আক্রমণ করে। রাজ ভাইয়া সেদিন ছিল না, আমি একাই গিয়ে মাত্র 5 মিনিটেই সবকিছু ব্যাক এনে দিই। ডাক হ্যাকাররা টিমদের ধরিয়ে দিই। সেদিন আমি অনেক খুশি ছিলাম, কারণ নিজ দেশের জন্য কিছু করতে পেরে। তার কিছুদিন পর কে জানি আমার নাম ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকের সব টাকা নিয়ে যায়। পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে। জেলখানায় সেদিন রাজ ভাইয়া এসে বলে, আরিয়ান, কেমন দিনকাল চলছে? তোকে নিয়ে অনেক দিন চলবো মনে করছিলাম, কিন্তু তোর সবটা জুড়ে আদর্শ আর আদর্শ। কোনো অন্যায় পথে চলবি না জানি, তাই আমি বাধ্য হয়ে তোকে ফাঁসিয়ে দেই। আর শোন, বাংলাদেশ ব্যাংক এখন আমি হ্যাক করি। ডার্ক হ্যাকার টিমের মেইন হ্যাকার সূর্য আমাকে 500 কোটি টাকা অফার করে। তোকে ফাঁসানোর জন্য আমি কি করতে পারি বল? এত টাকা হাত ছাড়া করতে চাইনি। কথাগুলো বলে রাজ ভাইয়া উধাও হয়ে যায়। সেদিন আমি একেবারে ভেঙে যাই, কারণ যাকে সবকিছু মনে করতাম সে যখন বিশ্বাসঘাতকতা করে তখন কিছু বলার থাকে না। সেদিন ওনাকে আমি কিছু বলতে পারিনি। হুট করে মনে হয় নাজমুল ভাইয়ের কথা। অনেক কষ্ট করে ওনার সাথে যোগাযোগ করি, উনি আমাকে নির্দোষ প্রমাণ করে। সেদিনই সব কিছু ছেড়ে দিয়ে গেমস খেলায় মনোযোগ দেই। আর তোদের সাথে পরিচয়, আর আমাকে তোরা আপনি করে বলিস না। আরিয়ানের কথায় তারা বুঝতে পারে আরিয়ান তার জীবনে অনেক বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। নীল আরিয়ানের কাছে জিজ্ঞেস করে, আচ্ছা সবাই বুঝলাম, তাহলে তোর রাজ মোহাম্মদ ভাইয়া কোথায়? মানে ওনাকে ধরতে পারিসনি? ধরতে চাইলে কবেই ধরে ফেলতাম, ওনাকে ধরতে চাইনি, কারণ যে বিশ্বাস নিয়ে খেলে তাকে কিছুই বলার নেই। আপন হয়ে পিছনে ছুরি বসিয়ে দেয়, তাদের দিকে ফেল করে তাকানো ছাড়া কিছুই করা থাকে না। আর উনি ওই দিনই দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যায়। আচ্ছা, তোকে কি আমরা আর কে বলবো নাকি আরিয়ান বলবো? তানিশের কথায় সবাই হেসে দেয়। তখন আরিয়ান বলে, আর কে হতে চায় না, তবে হওয়ার কারণ হলো কিছু ইনফরমেশন দরকার, সেগুলো এখান থেকে পাওয়া যাবে। আমার কিছু পরিচিত মানুষ আছে, আর নাজমুল ভাইয়ের কাছ থেকে সাহায্য পাওয়া যাবে। কথাগুলো বলে আরিয়ান নাজমুলকে একটা জিনিস ইমেইল করে। একটু পর রিপ্লাই আসে। কি ইমেল করেছিস আমাদেরকে একটু বল। আমাকে যে গাড়িটা ফলো করছে সেটা কার নামে রেজিস্ট্রেশন করা সেটা জানতে হবে, কারণ তোরা বলেছিস এমপির ছেলের। আসলে কি তার? তবে এখন ইনফর্ম হলাম সেটা এমপির ছেলের। তাহলে আমাদের প্রথম কাজ হবে এমপির ছেলেকে ফলো করা।
তাকে কোথায় পাওয়া যাবে? এমপি ছেলেকে বারে পাওয়া যাবে, সে মেয়েদের প্রতি আসক্ত, সেখানে প্রতিদিন পাওয়া যায়। তাহলে তো হয়েই গেল। আমরা সবাই আজকে পাড়ে যাব, গিয়ে দেখবো কাহিনী কি। আদরের কথা শেষ হওয়ার আগেই তানিশ তাদেরকে বলে সবকিছু গুছিয়ে এখনই বের হতে হবে, কারণ পুলিশ তাদের লোকেশন পেয়ে গেছে। তানিশের কথা শুনে সবাই তাড়াতাড়ি বের হয়ে যায়। নীল তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসে। গাড়ির মাঝে আদ্র বলে, পুলিশ আসতেছে তুই কিভাবে জানলি বল? আরে গাধা, আমি আমাদের সব জায়গার সিসিটিভি ফুটেজ হ্যাক করেছিলাম, সেখানে দেখতে পেয়েছি পুলিশ আসতেছে। তানিশের কথা শেষ হওয়ার আগেই তাদের গাড়িতে আরেক গাড়ি সে জোরে ধাক্কা মারে। নীল কোন রকম সামনে নেয়। গাড়িটা থেকে অজস্র গুলি ছুটছে। এটা পুলিশের গাড়ি না, তাহলে কার গাড়ি হতে পারে? আদ্র কান্না করে দিয়ে বলে, আমি নতুন নতুন প্রেম করছি, মনে হচ্ছে আমার সংসার করা হবে না। আম্মু, তোমার ছেলে আর বাঁচবে না। তোর নোটাঙ্কি বন্ধ কর, আমিও নতুন নতুন বিয়ে করেছি। চুপ কর শালা, বাঁচার চিন্তা কর। তারা দুজন পেছাল পাড়া শুরু করেছে। আরিয়ান গাড়িটা কার দেখার জন্য চেষ্টা করে। গাড়িতে থাকা লোকটাকে দেখে আরিয়ান স্তব্ধ হয়ে যায়, কারণ গাড়িতে ছিল হাত কাটা স্বপন। আরিয়ান বুঝতে পারে না হাত কাটা স্বপন কিভাবে বের হলো, আর তাকে কেন মারতে চাইছে। জেলের সামান্য ঘটনার জন্য তো তাকে এভাবে মারতে আসার কথা না। আরিয়ানের মাথায় কিছুই যায় না। তখনই হাত কাটা স্বপন আরিয়ানদের গাড়ির টায়ারে গুলি ছুড়ে, যার ফলে গাড়ি বন্ধ হয়ে যায়। আদর তো ভয়ে মাখামাখি, বাকিরা মাথমকে আছে। সবার হাতে গান, তাদের দিকেই তেড়ে ফুরে আসছে। আরিয়ান সবাইকে শান্ত হয়ে বসতে বলে। আরিয়ান নিজেই গাড়ি থেকে বের হয়ে যায়। হাত কাটা স্বপনের সামনে এসে দাঁড়াতে, তোর প্রাণ কি কই মাছের রে? তোকে জেলখানায় মারতে চেয়েছিলাম, কিন্তু তোর কলিজা আছে, তাই এই পর্যন্ত চলে আসছিস। তোর প্রশংসা করতে হয় রে, তবে আর দৌড়াতে পারবি না। এখন তোকে মেরে বসকে খবরটা জানাতে পারলেই আমি পাবো টাকা। আরিয়ানের বুঝতে অসুবিধা হয়নি। তার সাথে ঘটে যাওয়া সবকিছুই পরিকল্পিত ছিল, আর হাত কাটা স্বপন তার সাথে খারাপ ব্যবহার করত তাকে মারার জন্যই। আর হাত কাটা স্বপন তার বসের কথায় আবার তাকে মারতে এসেছে। আরিয়ান হাসতে শুরু করে। কিরে, মরার কথা শুনলে সবাই কান্না করে, আর তুই হাসছিস? পাগল হয়ে গেলি নাকি রে? মরবে তো, তবে আমি না, তুই। আর কে কি জিনিস আজ তোকে বোঝাবো। আর কে নামটা শুনে স্বপন পিছিয়ে যায়। এই সুযোগে আরিয়ান লাথি দিয়ে পিস্তলটা নিয়ে নিমিষেই তার সাথে থাকা লোকগুলোকে শুট করে দেয়। স্বপন অবাক হয়ে যায়। তার সাথে গাড়িতে থাকা তানিশা, আদ্র, নীল সবাই অবাক। আরিয়ান স্বপনের মুখে লাগাতার পিস্তলের পিস দিয়ে বাড়ি দিচ্ছে। নাক ফেটে গল গল করে রক্ত পড়ছে, তবুও বেচারা বসের নাম বলে না। এক পর্যায়ে আরিয়ান মুখের ভিতর পিস্তল ঠেকিয়ে ধরে। স্বপন ভয়ে মাথা নাড়িয়ে বলে বসের নাম বলবে। যখনই নাম বলবে তখনই বাইক নিয়ে দুজন লোক এসে স্বপনের কপালের উপর শুট করে। সাথে সাথে স্বপন মারা যায়। আরিয়ান বাইকের পিছনে দৌড়ায়, লাভ হয়নি। রাগে পিস্তলের সব বুলেট উপরে ছুটতে শুরু করে। কাঁধে কারো স্পর্শ পেয়ে পিছনে তাকিয়ে দেখে বাকিরা সবাই তার পিছনে দাঁড়িয়ে আছে। নীল বলতে লাগ, আচ্ছা, আমরা যে আর কে চিনতাম, তুই কি আসলে সেই আর কে? যদি তাই হতো তাহলে আমরা আর কে সম্পর্কে যা শুনেছি সবাই কি মিথ্যা? আমরা তো ঠান্ডা মাথার মাস্টার মাইন্ড আর কে চিনি। সে কখনো না রেগে ঠান্ডা মাথায় চিন্তা করে। নীলকে থামিয়ে আদ্র বলে, আরিয়ান, তুই আর কে হয়ে চিন্তা কর। আমাদের হাতে আরো একটা ক্লু আছে। এমপির ছেলে, তাড়াতাড়ি যেতে হবে, না হয় দেরি হয়ে যাবে। আমাদের শেষ ভরসা এমপির ছেলে। আদ্রর কথা শুনে তারা তিনজন স্বপনের গাড়ি নিয়ে বের হয়ে যায়। সাথে একটা করে পিস্তল নিয়ে নেয়, কারণ রাস্তায় দরকার লাগতে পারে। বারটা খুঁজতে খুঁজতে তাদের অনেকটা দেরি হয়ে যায়। আবার পুলিশ তাদের পিছনে পড়েছে। তারা কেউ বুঝতে পারছে না এই পুলিশ হঠাৎ কোথা থেকে উদয় হয়। তারা বাড়ি গিয়ে দেখে সেখানে কেউ নেই, আর সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। এমপি ছেলের লাশটা ফ্লোরে পড়ে আছে, পুরো শরীর রক্তাক্ত, খুব বাজেভাবে মারা হয়েছে। আরিয়ান তাদের সবাইকে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যায়, কারণ এখন পুলিশ আসার সম্ভাবনা বেশি। তারা সবাই আদ্রর বাড়িতে চলে যায়, কারণ আদ্রর ফ্যামিলি তার সাথে থাকে না, একা থাকে। আমরা যেখানে যাচ্ছি সেখানে পুলিশ হাজির। গুন্ডা পান্ডা এসে হাজির।
হয়ে যায়। আমার মনে হচ্ছে আমাদের পিছনে লোক লাগানো আছে। আদ্রর কথা শুনে নীল বলে, আমারও সেম মনে হচ্ছে। কিভাবে তারা হাজির হয়ে গেছে, আর পুলিশ তো পিছুই ছাড়ছে না। আমরা সবাই বিপদে আছি, শেষ ভরসাও হারিয়ে ফেলেছি। আমার কাছে মনে হচ্ছে না আমাদেরকে ফলো করছে। আমি লক্ষ্য রেখেছি হুটহাট পুলিশ আসছে, তবে কাউকে ফলো করতে দেখিনি। আর বাড়ি যাব এটা আমরা ছাড়া কেউ জানে না। তাহলে সেখানে এমপির ছেলেকে কে মারলো? তানিশের কথায় আরিয়ানের কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। তখনই তার মনে পড়ে যায় তার গলায় তার মায়ের শেষ চিহ্ন লকেটের কথা। লকেটটা একটা চুমু দিয়ে আরিয়ান হাসতে শুরু করে আর বলে, আমাদের রাজ্যটা একদম রাফিয়ান রাজ্যের মতোই। কে কাকে মেরে তার স্থান নিতে চায় কেউ জানে না। তবে শিয়াল যতই চালাক হোক, জঙ্গলে রাজা সিংহই থাকে। এটা আমার রাজ্য, রাজা ছিলাম, রাজাই থাকবো। রাস্তার কুকুররা দূর থেকে ঘেউ ঘেউ করতে পারবে, কাছে এসে লড়াই করার শক্তি লাগে। আরিয়ানের কথার আগামাথা কেউ বুঝতে পারল না, সবার মাথার উপর দিয়ে গেল। তবে তারা বুঝতে পেরেছে আরিয়ান তার আগের রূপ ধারণ করবে, যে রূপে সবার প্যান্ট নষ্ট হয়ে যায়। এদিকে রাজ মালয়েশিয়া থেকে ছটপট করছে, সেখানে নিজের একটা গ্যাং তৈরি করেছে। রাজ মাহমুদ নামটা সবার জন্য এক আতঙ্ক। তবে আরিয়ানের সাথে বেইমানি করার পর সব সময় তার একটা খারাপ লাগা কাজ করে। আরিয়ান তাকে অনেক বিশ্বাস করত, কিন্তু সে বিশ্বাসের মর্যাদা জিততে পারেনি। রাজের ভাবনার মাঝেই তার ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখে অনেকদিন পর ডার্ক হ্যাকার কিং এর লিডার সূর্য তাকে ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই বলে, রাজ, তোমাকে আমার দরকার। তুমি হয়তো জানো আরিয়ানকে চিফ নাজমুল ছাড়িয়ে নিয়ে গেছে, কিন্তু ডার্ক হ্যাকার টিমদের সাথে আমার একমাত্র আদরের ভাইটাও ছিল। আরিয়ানের জন্য আমি আমার ভাইটাকে হারিয়ে ফেলি, তাই সেদিন তোমাকে টাকা দিয়ে আরিয়ানকে জেলে পাঠায়। লাভ হয়নি, তাই আবার একটা নতুন গেমে আরিয়ানকে ফাঁসিয়ে দিই। কিন্তু আরিয়ানের কই মাছের প্রাণ সেখান থেকে বেঁচে গেল। তুমি দেশে আসো, আরিয়ানকে মারবার জন্য তোমাকে যত টাকা লাগে আমি দিব। তার বিনিময়ে আরিয়ানের লাশ আমার সামনে দেখতে চাই। সূর্যের কথা শেষ হতেই রাজ বলে, আপনি হয়তো জানেন রাজ মাহমুদ টাকার বিনিময়ে সবকিছু করতে পারে। আমার ডিকশনারিতে টাকার আগে কিছুই নেই। जब पैसा की बात होती है तब मैं सब कुछ करने के लिए तैयार हूँ। हा हा हा, आई एम कमिंग। কথাগুলো বলে রাজ কলটা কেটে দেয়। এদিকে সূর্য পায়ের উপর পা তুলে সিগারেটের টান দিয়ে ধোঁয়াগুলো উপরে ছুঁড়ে মেরে বলতে লাগে, মাস্টার মাইন্ডের জগতে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। টাকার বিনিময়ে ভাই ভাইকে মারতেও দুবার চিন্তা করে না। পুরো গেমটা আমার। আর কে? তুই আরিয়ান। সেই কবে থেকে জানি। প্রথমে মনে করেছিলাম তোকে আমার দলে নিয়ে কাজ হাসিল করব, কিন্তু তুই হলি বিষাক্ত সাপ, তাই তোর উপহার মৃত্যু। রাত প্রায় 2টা ছুঁই ছুঁই। রাতের নির্জনতায় শহরটা স্তব্ধ। শহরের বেশিরভাগই মানুষ ঘুমে কাতর। আরিয়ান মুখে সিগারেট গুছিয়ে বেলকনি দিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। কতই না নিষ্ঠুরী জগৎ। যতই পিছনে ছেড়ে আসতে চায়, ততই বাস্তবতা তাকে তার নিষ্ঠুর জগতে এনে দাঁড় করায়। সে চায় না অন্ধকার জগতে আবার এসে তাণ্ডব চালাতে, তবে তাকে বাধ্য করেছে। আরিয়ান তার মায়ের শেষ চিহ্ন লকেটের দিকে তাকিয়ে বাঁকা একটা হাসি দিয়ে ল্যাপটপের সামনে বসে কাজ করতে শুরু করে। কাজ শেষ করে অট্টহাসিতে ফেটে পড়ে। তার হাসির আওয়াজে এতই তীব্র ছিল তানিশা ঘুম থেকে উঠে যায়। আস্তে আস্তে বেলকনিতে এসে দেখে আরিয়ান ল্যাপটপের সামনে বসে হাসছে। তানিশা আরিয়ানের পিছনে এসে দাঁড়িয়ে থাকে। কারো উপস্থিতি টের পেয়ে তাকিয়ে দেখে তানিশা। আরিয়ান বলে, তানিশা, ওই দূর আকাশের দিকে তাকিয়ে দেখো। তারা শূন্য আকাশটা কেমন কালো আকৃতি ধারণ করেছে। একটু আগেই কত সুন্দর তারা চাঁদ সহ ছিল, কিন্তু সময়ের ব্যবধানে পাল্টে গেল। জানিস তানিশা, আমি চাইনি কালো দুনিয়াতে যেতে, কিন্তু ওরা আমাকে ভালো থাকতে দেয়নি। একজনকে কুত্তার ন্যায় দৌড়ে দৌড়ে মারবো। আমি আমার কালো দুনিয়া আবার ব্যাক করব। কথাগুলো বলে আরিয়ান হো হো করে হাসতে থাকে। তানিশা আরিয়ানের পাশে জায়গা করে বসে। আরিয়ানের কাঁধে হাত দিয়ে বলতে শুরু করে, আরিয়ান, তুই একটা জিনিস সবসময় মনে রাখবি, তুই সাধারণ কেউ নয়। তুই সাধারণের মাঝে অসাধারণ একজন। আর তোর মন মানসিকতা সম্পর্কে যতই বলবো কম হয়ে যাবে। আর কি কেমন পুরো বাংলাদেশের মানুষ জানতো। এটাই তোর সুযোগ। নিজের আগের পরিচয়ে ফিরে গিয়ে ময়লা লাগানো মানুষগুলোকে তার স্থান দেখিয়ে দে।
আর তোর মায়ের খুনের সাথে তোকে জেলে নেওয়া লোক একটাকেও ছাড়বি না। আমরা তোকে সবসময় সাপোর্ট করব। তানিশার কথায় আরিয়ান একটু হাসে। এদিকে ডার্ক ওয়ার্ল্ডের অন্যতম হ্যাকার রাজ মাহমুদ বাংলাদেশে এসে পা রাখে। সূর্য তাকে পিক আপ করার জন্য আসে। রাজ সূর্যের ফার্ম হাউসে আসে। আরিয়ান মাহমুদকে মারার জন্য পরিকল্পনা করতে থাকে। রাজ মাহমুদ জানে আরিয়ান কোনো পাতি খেলোয়াড় না, তার সাথে খেলতে হলে পুলিশ প্রয়োজন। আরিয়ান ডার্ক ওয়ার্ল্ডের সব থেকে ভয়ঙ্কর একজন হ্যাকার। সূর্য রাজকে বলে, রাজ, আরিয়ানকে যেভাবে হোক মারতেই হবে। তোর জন্য আমার ব্যবসা সহ আমার ভাইটাকে হারিয়েছি। আমি আরিয়ানের লাশ চাই, তার বিনিময়ে সবকিছু তোমাকে দিব। সূর্যের কথা শুনে রাজ মাহমুদ হাসতে শুরু করে। রাজের কাছে সূর্যের কথাটা ফান ছাড়া কিছুই মনে হলো না। রাজ বলে, সিংহের রাজ্যে এসে সিংহকে মারার চিন্তা করা নিতান্তই বোকামি। সিংহ এমন একটা প্রাণী যার গর্জনে জঙ্গলের সব প্রাণীর আত্মা শুকিয়ে যায়। ভয়ঙ্কর প্রাণীও সিংহের ভয়ে কাঁপাকাঁপি করে। আরিয়ান হচ্ছে একটা জলজ্যান্ত সিংহ, এত সহজে তাকে মারা যাবে না। আচ্ছা সূর্য সাহেব, আমাকে একটা খবর দিতে পারেন? রাজের কথায় সূর্য মাথা। আমাদের হ্যাকিং জগতের সাথে ভয়ঙ্কর একটা মাফিয়ার আবির্ভাব হয়েছিল। কয়েক মাসে তাদের ডাকনাম বিভিন্ন দেশে ছড়িয়ে গিয়েছিল, যার নাম ছিল ডেভিল কিং। তার বিষয়ে আমাকে কিছু বলতে পারেন? রাজের কথায় সূর্য বলে, ডেভিল কিং হুট করেই হারিয়ে যায়, তবে ডেভিল কিংকে কেউ দেখেনি। আমাদের যেমন সাইবারের রাজত্ব, তেমন ডেভিল কিংয়েরও ছিল মাফিয়ার জগতে রাজত্ব। আচ্ছা, তুমি ডেভিল কিংয়ের কথা কেন জিজ্ঞেস করতেছ? কারণ আরিয়ানকে মারতে হলে কোনো মাফিয়ার সাহায্য নিতে হবে। মাফিয়াদের কাজ টাকার বিনিময়ে কাজ করা। আমার টিম সহ একজন মাফিয়াকে লাগবে। মিস্টার কিং নামে বর্তমান একদল মাফিয়া আছে, যারা পুরো বাংলাদেশে নিজেদের টিম দিয়ে ঘেরাও করে রেখেছে। তাদের সাথে কথা বলা দরকার। তারা সঙ্গ দিলে আরিয়ানকে মারতে আমাদের সহজ হয়ে যাবে। সূর্যের কথা শুনে রাজ ঠোঁট বাঁকিয়ে হাসতে থাকে, কারণ রাজ মাহমুদকে এমন কোনো মানুষ নেই চিনে না। এদিকে আরিয়ান তানিশার সাথে গল্প করে ঘুমাতে চলে যায়। নীল সকালে উঠে সবাইকে জাগিয়ে দেয়, কারণ তাদের কাছে কোনো রকম ক্লু নেই। আরিয়ানের সাথে হয়তো তাদের জীবনটাও শেষ হয়ে যাবে। সবাই চিন্তিত, শুধু আরিয়ান বাদে। আরিয়ান সবাইকে নিয়ে একটা জঙ্গলে চলে যায়। ভয়ঙ্কর একটা জায়গা। দিনের সময় বিদকুটে অন্ধকার। আরিয়ান তাদের নিয়ে জঙ্গলের একেবারে ভিতরে গাড়ি থামায়। আন্দ্র এমনিতেই ভীত। সে তো নীলকে একবার জড়িয়ে ধরে আছে। নীল সহ্য করতে না পেরে বলেই বসলো, কি রে আদ্র, আমি কি তোর গার্লফ্রেন্ড লাগি নাকি? যেভাবে আমাকে জড়িয়ে ধরে আছিস, আমার বিবাহিত বউ আমাকে এভাবে ধরেনি। নীলের কথায় তানিশা জোরে হেসে দেয়। আদ্র লজ্জায় পড়ে যায়। তানিশা আরিয়ানকে বলে, আরিয়ান, তুই আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছিস একটু বলবি? এই ভয়ঙ্কর জঙ্গল দেখেই গা শিউরে উঠছে। তানিশার কথায় আরিয়ান থমকে যায়। আরিয়ানের সাথে সাথে তারাও দাঁড়িয়ে যায়। আরিয়ান জঙ্গলের ভিতর একটা গুহায় প্রবেশ করে। আরিয়ান সাইডে একটা বাটনে চাপ দিতেই গুহাটা কেঁপে ওঠে। আস্তে আস্তে একটা দরজা খুলে যায়। আরিয়ান তাদের নিয়ে ভিতরে প্রবেশ করে। সবাই আরিয়ানের এই সিক্রেট রুমটা দেখে ভয় পেয়ে যায়, কারণ এই রুমটা দেখে সবাই বলবে এটা ভয়ঙ্কর কারো রুম। আরিয়ান কম্পিউটারের সামনে বসে হাসতে থাকে। আরিয়ানের হাসির আওয়াজ শুনে বাকিদের মাথায় কিছুই যায় না। তানিশা বলে, তুই এভাবে হাসছিস কেন? মাঝে মাঝে তোর যে কি হয়ে যায় বুঝ না বাপু। রাজ্যটা আমার, আমি আমার রাজ্যের রাজা। আমাকে মারার জন্য নতুন একটা বন্দী আটতে ব্যস্ত খ্যাকশিয়ালের দল। রাজ বাংলাদেশে এসেছে, মনে করেছি তাকে ছেড়ে দিব, কিন্তু রাজের কপালে ছাড় নেই। তাই আবার আমার রাজ্যে এসে আমাকে মারার ফন্দি আটছে, ব্যস্ত হয়ে পড়েছে। তোমাদের এখানে আনা এই রুমটা পাওয়ার বাটনের আমার ফিঙ্গারপ্রিন্টস দেওয়া। আমার হাত ছাড়া কেউ খুলতে পারবে না, তাই এটা নিরাপদ জায়গা। আমার মাইন্ড স্টাইল দেওয়ার পালা। হা হা হা। বেশ অনেকদিন চলে যায়। এমআরের লোকেরা আরিয়ানকে পাগলের ন্যায় খুঁজে চলেছে। রাজ আর সূর্য তাদের ফার্ম হাউসে বসে সিগারেটের ধোঁয়া আকাশে উড়াচ্ছে। রাজ বলে, আরিয়ান হয়তো গা ঢাকা দিয়েছে, তাকে খুঁজেই পাচ্ছি না। একদিকে পুলিশ, অন্যদিকে মাফিয়ার লোক। শালা বেঁচে যাবে কিভাবে? রাজের কথায় সূর্য হাসতে থাকে। হাসতে হাসতে রাজকে, রাজ, ঢাকা সিটিতে 105 নম্বর বাড়িতে তোমার লোক পাঠাও। আরিয়ানকে সেখানে পাবে, কোনোভাবে যেন বাঁচতে না পারে। সূর্যের কথায় রাজ অবাক হয়ে যায়, কারণ সূর্য জানে কিভাবে আরিয়ান সেখানে আছে। রাজ প্রশ্ন করতে যাবে, তখনই সূর্য বলে, কিছু কিছু জিনিস অজানা ভালো, থাক না অজানা হয়ে।
তোমার লোক পাঠাও আরিয়ানকে যেন সেখানে শ্যুট করে দেয়। রাস্তার লোকদের পাঠিয়ে দেয়। একটু পর একজন লোক খবর দেয় আরিয়ানকে সেখানে ঘুমন্ত অবস্থায় পায় আর ঘুমের মাঝেই শুট করে দেয়। কথাগুলো শুনে তাদের কারো বিশ্বাস হয় না। তারা দুজন আরিয়ানকে স্বচক্ষে দেখার জন্য চলে যায়। তারা গিয়ে বিস্ময়ভাবে তাকিয়ে থাকে, কারণ তাদের সামনে আরিয়ানের লাশ। দুজনেই খুশি, কারণ মাস্টার মাইন্ডের জগৎ থেকে আরিয়ানকে সরিয়ে দিয়েছে। সকালবেলা নীল, আদ্র, তনিশ ঘুম থেকে উঠে সেখানে টিভিটা অন করতে নিউজে দেখতে পায় আরিয়ানের মৃত্যুর খবর। তারা আরিয়ানকে খুঁজতে শুরু করে। তখনই তাদের সামনে একটা খাম দেখতে পায়, সেখানে লেখা, তোরা আমাকে মাফ করে দিস যে আমি আমার জন্য তোদের ভবিষ্যৎ, তোদের জীবন নষ্ট করতে পারবো না। আর শোন, ভেতর থেকে দরজা খোলা যায়, তোরা তোদের জায়গায় চলে যাস, বেঁচে থাকলে আবার দেখা হবে। লেখাগুলো পড়ে তারা সবাই কান্নায় ভেঙে পড়ে, কারণ আরিয়ান তাদেরকে ঘুমের মাঝে রেখেই চলে যায়। তারা বিশ্বাস করতে পারছে না। তানিশা চিলিয়ে কান্না করতে থাকে আর ফিসফিস করে বলে, আরিয়ান, তোকে ভালোবেসে ফেলেছি, বলতেও পারলাম না। তুই কিভাবে এভাবে চলে যেতে পারলি? ছোট সময় থেকে যাকে চেয়েছি তাকেই হারিয়েছি, আজ তোকেও হারিয়ে ফেললাম। তখনই অপ্র বলে, নীল, রহস্যের মাঝে এসে আমরা সবাই আটকা পড়ে গেছি। হঠাৎ করে আরিয়ানের চলে যাওয়া, আরিয়ানের মতো মাস্টারমাইন্ড খেলোয়াড়কে শুট করে মেরে ফেলা, কেন জানি এগুলো সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আর তানিশা, সেই শুরু থেকেই আমরা বুঝতে পেরেছি তুই আরিয়ানকে ভালোবেসে ফেলেছিস। আর কি করার, ভাগ্যকে মেনে নিতে হবে। আদ্র কথা শুনে তানিশার চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু মাটিতে গড়িয়ে পড়ে। চোখগুলো অসম্ভব ফুলে গেছে। তানিশা দেখতে অসম্ভব সুন্দর, কান্নার কারণে পুরো মুখ, নাক লাল হয়ে গেছে। পরক্ষণে রাগের আভা চোখ মুখে ফুটে ওঠে। তানিশা বলে, আরিয়ানকে যারা মেরেছে তাদের সব কয়টাকে কুত্তার মতো দৌড়িয়ে মারবো। আজ থেকে শুরু হবে সাইবার আক্রমণ, কাউকে শান্তিতে থাকতে দিব না। তানিশার কথা শুনে শান্তশিষ্ট নীল কান্নামাখা কণ্ঠে বলে ওঠে, তানিশা আর আদ্র আরিয়ানকে এই অল্প দিনে ভাইয়ার স্থান দিয়েছি। তার এমন অবস্থার জন্য আমারও কষ্ট হচ্ছে, কিন্তু তাড়াহুড়ো করে যা করব সবই ভুল হবে। তাই শান্ত হয়ে মাস্টার প্ল্যানিং করতে হবে, কারণ আরিয়ান কোনো সাধারণ কেউ না। আরিয়ান হচ্ছে মাস্টার মাইন্ড জগতের কিং। আর কে, তাকে সাধারণ কারো পক্ষে মারা সম্ভব না। নীলের কথায় তারা দুজন কিছুটা বুঝতে পারে তারা উড়ো করে কোনো কিছু করা যাবে না। তারা তিনজন ভয়ঙ্কর এই জঙ্গল থেকে বের হয়ে যায়। এভাবে বেশ কিছুদিন চলে যায়। রাত 2টো ছুঁই এমআর কিং মিস্টার নাসিব একটা বারে বসে আছে। রাজের কাছ থেকে সুপারি নিয়ে আজ তাদের ঈদের দিনের সমান মদ খেয়ে টাল হয়ে বারে বসে আছে। তার সাথে বেশ কয়েকজন ছেলেপেলা রয়েছে, মদ খাচ্ছে আর বলছে, তারা দুজন কত বোকা। রাজ মাহমুদের নাম শুনলে সাধারণ মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। সেই রাজ মাহমুদ আমাকে সাধারণ একজনকে মারার জন্য 10 কোটি টাকা দিল। রাজ মাহমুদ বললে এমনিতেই করে দিতাম, আর সে 10 কোটি টাকা দিল। কথাগুলো বলে এমআর কিং নাসিব অল্প হাসিতে লুটে পড়ে। এদিকে একজন আগন্তুক বারে প্রবেশ করে। কালো কোট, কালো প্যান্ট, মাথায় কালো হুডি, একেবারে রিয়েল মাফিয়া যেন এখানে প্রবেশ করেছে। আগন্তুকটা বারে প্রবেশ করে নাফিসের সামনাসামনি বসে। এক নিঃশ্বাসে বিয়ারের বোতলটা খালি করে ফেলে আর নাফিসের দিকে তাকিয়ে বলে, একটা রাজ্যের মধ্যে হাজারো অধিক শত্রু থাকে। রাজাকে সিংহাসন থেকে নামানোর জন্য হাজারো মানুষের প্রচেষ্টা থাকে, তবুও কিন্তু রাজা অনায়াসে তার রাজ্য পরিচালনা করে দেয়, কারণ খ্যাক শিয়ালকে দেখে সিংহ ভয় পায় না। তোরা আগুনে হাত দিয়ে ফেলেছিস, তোদের মৃত্যুটা খুব ভয়ানক হবে। সাধারণ কেউ দেখলে তো তাদের প্যান্ট জায়গায় নষ্ট হয়ে যাবে। উপরে ভালো থাকিস। আগন্তুকের কথাগুলো বলে কোমর থেকে লম্বা একটা তলোয়ার বের করে। তাদের কথা বলার সুযোগ না দিয়ে একের পর এক কোপাতে শুরু করে। কারো হাতে তো কারো মাথা। কয়েক মিনিটের পুরো ভাতটা যেন শ্মশানে পরিণত হয়। সবার রক্ত যেন নদীর স্রোতের ন্যায় বয়ে যাচ্ছে। আগন্তুকের সমস্ত শরীর রক্তে মাখামাখি হয়ে আছে, শুধু লাল আভার ন্যায় চোখগুলো দেখা যাচ্ছে। সবাইকে শুইয়ে মুখ দিয়ে সিগারেট উচ্চারণ করতেই বার থেকে একজন কর্মচারী দৌড়ে সিগারেট দিয়ে যায়। আগন্তুকটা ঠোঁটের কোণে সিগারেটটা লাগিয়ে হাসতে শুরু করে। ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে দেয়। বসা থেকে উঠে বার থেকে বের হয়ে অন্ধকারে মিলিয়ে যায়। সকালবেলা নিউজের হেডলাইন হয়, পাহাড়ি অঞ্চলে একটা বারে এমআর কিং নাসিব সহ যারা বারে ছিল
প্রত্যেককে কুপিয়ে মারা হয়েছে। এমন খুন আর কখনো কেউ দেখেনি। হাত পা মাথা কারো জায়গায় নেই, কারো হাত আছে তো মাথা নেই, পা আছে তো হাত নেই। সব থেকে বড় ব্যাপার হলো লাশের পাশে বড় বড় করে লেখা ডেভিল কিং ইজ ব্যাক। সকালবেলা নিউজটা দেখে রাজশর সূর্যের হাত থেকে রিমোটটা পড়ে যায়, হাত কাঁপতে শুরু করে। হুট করে ডেভিল কিং কেন এলো আর এমআর কিংকে কেন মারলো তাদের মাথায় আসছে না। তারপরে সূর্যের ফোনে ব্যাংকের ম্যানেজার কল দিয়ে বলে, স্যার আপনার অ্যাকাউন্টের সব টাকা কে জানি হ্যাক করে নিয়েছে। আমাদের কিছুই মাথায় যাচ্ছে না, এত টাইট সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে হ্যাক করেছে। ম্যানেজারের কথাগুলো শুনে সূর্যের হাত থেকে ফোনটা পড়ে যায়। পাশে থেকে রাজ গম্ভীর হয়ে সূর্যের দিকে তাকিয়ে আছে। রাজ বলার আগেই সূর্য বলে, রাজ, আমার ব্যাংকের সকল টাকা কে জানি হ্যাক করে নিয়েছে। ব্যাংক থেকে টাকা হ্যাক করাটা কোনো চারটেখানি কথা না, বড় ধরনের কারো হাত আছে। কি করব বুঝতে পারছি না। সূর্যের কথাগুলো শুনে রাজ হাসতে শুরু করে। হাসতে হাসতে বলে, সূর্য, মাস্টার মাইন্ড জগতে টিকতে হলে সব সময় মাস্টার প্ল্যান করে চলতে হয়। আমাদের রাজ্যটায় একটা কথা প্রচলন, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে লড়তে হবে। যদি না লড়তে পারিস তাহলে রাস্তায় থাকা নেড়ে কুকুরগুলো ছেড়ে ঘুরে খাবে। এতজনকে মেরে এই পর্যন্ত এসেছি, তোকেও তো কেউ না কেউ মারতে আসবে। তবে আরিয়ানকে তো উপরে পাঠিয়ে দিয়েছি, চিল থাক। নতুন শত্রুকেও তাড়াতাড়ি ধরবো। তবে খোঁজ লাগা ডেভিল কিং আবার ব্যাক করলো কেন? রাজের কথাগুলো শুনে সূর্য একটু ভাবুক হয়ে পড়ে। রাজকে যতটা ভোলাভালা মনে করেছে, রাজ আসলে প্রকৃত একজন মাস্টার প্লেয়ার। তাকেও মাথা ঠান্ডা করে মাস্টার প্ল্যানিং করতে হবে। এদিকে বাংলাদেশের সাইবার টিম বের করতে পেরেছে ব্যাংক থেকে লেডি কুইন নামে একজন মেয়ে হ্যাকার ব্যাংক থেকে টাকাগুলো নিয়েছে। এই নিউজটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়। এতক্ষণ আগন্তুকটা টিভির সামনে বসা ছিল। নিউজটা দেখে মুখে অল্প হাসি ফুটে ওঠে, মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বের হয়ে আসে, সাইকো কুইন। আপনারা হয়তো ভাবছেন আগন্তুকটা আবার কে, তাহলে শুনুন। হুট করে হারিয়ে যাওয়া ডেভিল কিং হলো আগন্তুক ব্যক্তিটা। এদিকে একের পর এক খুন হতে শুরু করে। প্রত্যেক লাশের পাশে ডেভিল কিং ইজ ব্যাক লেখা, আর সেইটাও তাজা রক্ত দিয়ে। সূর্যের মতো হ্যাকারও ভয়ে আতঙ্কে আছে, কারণ বেশ কয়েকদিন আগে তার একজন বিশ্বস্ত লোককে মেরে তার লাশের পাশে লেখা ছিল। চোখে দেখে মানুষগুলো অতি অন্ধকারে ভয়ে আটকে ওঠে, কিন্তু সেই অন্ধকারে চোখে না দেখা মানুষগুলো দিব্যি মুখে হাসির রেখা ফুটিয়ে চলতে পারে। আমি সেই অন্ধকার রাজ্যের রাজা। তোরা হ্যাকিং শিখে নিজেদের পাওয়ারফুল মনে করিস, তোদের মৃত্যুটা খুব ভয়ঙ্কর হবে। হা হা হা। এই লেখাটা দেখার পর থেকে সূর্যের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। হুট করে ডেভিল কিং এর আগমন, তাদের হুমকি, আর কেনই বা তাদের এভাবে হুমকি দিচ্ছে কিছুই মাথায় যাচ্ছে না। তবে খুবই সতর্ক তারা। সোফায় বসে আছে রাজ আর সূর্য। সূর্যকে এভাবে গভীর চিন্তায় দেখে রাজ হাসতে হাসতে বলে, সূর্য সাহেব, একটা কথা জানেন তো, কান টানলে মাথা সুরসুর করে বেরিয়ে আসে। ডেভিল কিং যতটা ভয়ঙ্কর তা আমাদের দেখার দরকার নেই, তবে ডেভিল কিং এর দুর্বলতা কি তা জানতে হবে। প্রত্যেকটা মানুষের একটা করে দুর্বলতা থাকে। রাজ কথাগুলো বলে সিগারেট ধরিয়ে হাসতে থাকে। রাজের কথাগুলো শুনে সূর্য ভাবনা জগৎ থেকে বের হয়। রাজ ঠিকই বলেছে, প্রত্যেক মানুষের একটা করে দুর্বলতা থাকে। ডেভিল কিং এর হয়তো কোনো দুর্বলতা আছে। এদিকে রাজ সিগারেট টানতে টানতে সামনে ল্যাপটপ নিয়ে কাজ করতে করতে বলে, কথা ছিল আরিয়ানকে মেরেই আমি আমার বিস্তার করা রাজ্যে চলে যাব, কিন্তু এবার বিষয়টা ব্যতিক্রম। ডেভিল কিংকে মেরে তারপর বাংলাদেশ থেকে বের হব। সে যদি ডেভিল হয় তাহলে আমি হাহা। সূর্য রাজের দিকে গভীর ভাবে তাকিয়ে আছে। রাজ হাসতে হাসতে সূর্যের দিকে ভ্রু কুচকিয়ে বলে, আচ্ছা সূর্য সাহেব, রাশিয়ান দা কিং মাফিয়ার নাম তো শুনেছেন? রাজের কথায় সূর্য অবাক হয়ে যায়। সূর্য বুঝতে পারে রাজ কোনো সাধারণ খেলোয়াড় না, মাস্টার মাইন্ড জগতের নিখুঁত একজন খেলোয়াড়। সূর্য অবাক হয়ে বলে, রাশিয়ান দা কিং মালয়েশিয়ার একজন বড় মাফিয়া টিম, যারা মালয়েশিয়ায় সবকিছু নিজের দখলে নিয়ে গেছে। তা হঠাৎ রাশিয়ান দা কিং, ওনার কথা জিজ্ঞাসা করার কারণ? ওই রাশিয়ান দা কিং আর কেউ নয়, স্বয়ং আমি। হা হা হা। রাজের কথা শুনে সূর্য অবাক হয়ে যায়। একের পর এক সব খেয়েই যাচ্ছে। তবে সূর্য বেশ খুশি। রাজ আর ডেভিল কিং এর মাঝে লড়াই করে সে বেঁচে থাকবে। তাকে সে মেরে সব কিছুই নিজে পরিচালনা করবে।
এদিকে সাইকো কুইন 10 জন বিখ্যাত হ্যাকারকে ভাড়া করে এনে সূর্যের সব টাকা হ্যাক করায় আর সবার মাঝে ছড়িয়ে দেয় এটা সাইকো কুইন নামে একজনের কাজ। সাইকো কুইন সিদ্ধান্ত নেয় এবার রাজের বিষয়ে তথ্য বের করবে আর হ্যাকারদের বলে দেয় রাজের ওয়েবসাইট হ্যাক করার জন্য। টিমের সবাই লেগে যায় সাইকো কুইনের কথা মতো। একটু পরেই ডেনিপ নামে একজন রাশিয়ান হ্যাকার সাইকো কুইনের উদ্দেশ্যে বলে, ম্যাম, ওনার ওয়েবসাইট হ্যাক করা আমাদের জন্য অসম্ভব। উনি অনেক বড় একজন হ্যাকার। ওনার সব সিস্টেমে এমনভাবে সিকিউরিটি দেওয়া হয়েছে যে হ্যাক করার চেষ্টা করবে উল্টো তারই সবকিছু হ্যাক হয়ে যাবে। ডেনিপের কথা সাইকো কুইন চিন্তায় পড়ে যায়, মনে মনে বলে, রাজ মাহমুদকে তো আমি ধরবই। সে আমার থেকে আমার ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছে। রাজ মাহমুদের ধ্বংসের কারণটা আমি হব। সাইকো কুইন কাউকে ছাড়বে না। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। ঘড়ির কাঁটাটা টিকটিক ভাবে আওয়াজ করছে। ডেভিল কিং চেয়ারে বসে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। মাস্টার মাইন্ড জগতের একজন অংশ ডেভিল কিংও। খেলাটা যখন মাফিয়া আর হ্যাকারদের মাঝে হয় তখন হয়তো পরিস্থিতিটা ভয়াবহ হবে। তাদের রাজ্যটাতেই বেইমানি দিয়ে ভরপুর। চেয়ারের জন্য কে কাকে ওপরে পাঠাবে সবার অজানা। তবে এই রাজ্যে একটা কথার প্রচলন আছে, নিজের রক্তকেও বিশ্বাস করা যাবে না, কারণ এই রাজ্যে যে বিশ্বাস করবে সেই মারা পড়বে। ডেভিল কিং কালো কোট হুডি পরে বের হয়ে যায় অজানা গন্তব্যে। এদিকে বারে বসে পুলিশ অফিসার অর্ণব সমান তালে বিয়ার খেয়ে যাচ্ছে। একেবারে মাতাল হয়ে বার থেকে বের হয়ে যায়। কোন রকম ড্রাইভ করে বাড়ির পথে রওনা দেয়। কিছু দূর যাবার পর কষে ব্রেক করে, কারণ রাস্তার মাঝে একজন মানুষের অবয়ব বসে আছে। গাড়ি থেকে নেমে, শালা মাদার চো, রাস্তার মাঝে বসে আছিস কেন? এখনই ওপরে উঠিয়ে দিতাম। পুলিশ অফিসারের কথাগুলো শুনে লোকটা হাসতে হাসতে বলে, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, তোরা ডানাগুলো বেশ বড় হয়ে গিয়েছে। এটা ছাড়াই করতে এসেছি। এখানে একজন মরবে আর সেটা হচ্ছিস তুই। আগন্তুকটা কথাগুলো বলে হুডিটা আর মুখের মাস্কটা সরিয়ে দেয়। পুলিশ অফিসার আগন্তুক দেখে চোখগুলো বড় বড় করে ফেলে। কিছু বলতে যাবে তখনই আগন্তুকটা মুখের ভিতর পিস্তল ঠেকিয়ে ধরে। সবগুলো গরম বুলেট তার মুখের ভিতর চালান করে দেয়। বুলেটগুলো অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। রক্তগুলো ছিটকে গাড়িতে গিয়ে পড়ে। পুলিশ অফিসারের নিথর দেহ মাটিতে পড়ে থাকে। আগন্তুকটা হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে যায়। এদিকে সকালবেলা নিউজে দেখাচ্ছে পুলিশ অফিসার অর্ণবকে ডেভিল কিং মুখের ভিতর লাগাতার গুলি করেছে, যার কারণে সেখানেই মারা যায়। সব থেকে আশ্চর্যের বিষয় হলো পুলিশ অফিসারের চোখগুলো যেন বের হয়ে আসার উপক্রম ছিল। মনে হয় সামনে কোনো ভয়ঙ্কর কিছু দেখেছে। নিউজটা দেখে রাজের চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করে। অর্ণব তাদের হয়ে কাজ করত, তাকেও ডেভিল কিং মেরে ফেলেছে। এটা তার মানা যাচ্ছে না। রাগে গজগজ করতে করতে ল্যাপটপ নিয়ে বসে। এদিকে গভীর চিন্তার পর সূর্য হাসতে থাকে। হাসতে হাসতে রাজকে বলে, অনেক হয়েছে কুকুর শেয়ালের খেলা। এখন মাঠে বাঘে সিংহে খেলা হবে। দেখা যাক কে টিকে, বাঘ নাকি সিংহ। এদিকে লেডি কুইন পাগলের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে রাজের সবকিছু হ্যাক করা যায়। রাশিয়া থেকে যত হ্যাকারকে এনেছে সবাই রাজের ওয়েবসাইট হ্যাক করতে অস্বীকার করে, কারণ হ্যাকিং জগৎটা ভয়ঙ্কর থেকে ভয়াবহ। এই রাজ্যে একবার ধরা পড়লে হয়তো জেল, না হয় দুনিয়ায় মায়া ত্যাগ করতে হবে। ডেভিল কিং এর তাণ্ডবে একে একে মাফিয়া থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যানরাও মারা পড়েছে, আর যাদের খুন হচ্ছে সবাই বিভিন্ন 2 নম্বরী কাছে জড়িত। রাজ একটানা 3 ঘন্টা ল্যাপটপের সামনে বসেছিল। টানা 3 ঘন্টার পর রাজের মুখে একরাশ মুচকি হাসি দেখা যায়। সূর্যকে পিঠে থাপ্পড় দিয়ে বলে, চল, একজনকে হাতে পেয়েছি। তার সব টাকা যে লেডি হ্যাকার হ্যাক করেছে তাকে ধরতে পেরেছি। আমার পূর্ব পরিচিত আস্থানায় আছে। রাজের কথা শুনে সূর্য খুশিতে আটখানা। তার এতগুলো টাকা যে নিয়েছে তাকে ধরতে পেরেছে। তারা দুজন বান্দরবন চলে যায়। সেখানে রাজের পুরাতন আর পরিচিত গোডাউন, যেখানে রাজ আর আরিয়ান একসাথে হ্যাকিং কাজটা চালাতো। তারা যেতে যেতে রাত 12টা বেজে যায়। নিস্তব্ধ এক রাস্তা, দূরে ল্যাম্পপোস্টের আলোটাও হালকা লাল আভার ন্যায় জ্বলে উঠেছে। রাজ আর সূর্য কয়েক কদম গিয়ে একটা পুরাতন বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ি বললে ভুল হবে, পুরাতন একটা গোডাউন। রাজ আর সূর্য ভিতরে প্রবেশ করতেই রাজের চেলাপেলারা চেয়ার এনে দেয়। রাজ দেখতে পায় হাঁটু ভাঁজ করে একজন মেয়েকে বেঁধে রাখা হয়েছে। মেয়েটির পুরো মুখ একটা কাপড় দিয়ে ঢাকা, যেন কোথায় এসেছে চিনতে না পারে।
রাজ ইশারা করতেই মেয়েটির মুখ থেকে কাপড়টা সরিয়ে দেওয়া হয়। মেয়েটির মুখটা তার চুল দিয়ে ঢাকা। রাজ আবার ইশারা করে। একটা লোক মেয়েটির চুলগুলো সরিয়ে দেয়। রাজ মেয়েটিকে দেখে শকড হয়ে যায়, কারণ মেয়েটি রাজের পূর্ব পরিচিত। রাজের মুখ থেকে বেরিয়ে আসে, তানিশা। আপনারাও ঠিক ভেবেছেন, লেডি কুইন আর কেউ না, আরিয়ানের ফ্রেন্ড তানিশা। তানিশা রাজের দিকে তাকিয়ে হাসতে শুরু করে আর বলে, রাজ মাহমুদ ওরফে বেইমান, আমাকে চিনতে পেরেছিস? আমি কে? রাজ হাসতে হাসতে বলে, তোকে কেন চিনবো না? তুই আরিয়ানের ভার্সিটিতে ভর্তি। তোকে প্রথম দেখতে আমি পছন্দ করে ফেলি, কিন্তু তুই সেই চুপচাপ স্বভাবের আরিয়ানকেই পছন্দ করে বসলি। আরিয়ান নিজেও জানতো না ভার্সিটির সব থেকে সুন্দর মেয়েটা তার জন্য পাগল। যখন শুনতে পারি আরিয়ান তোকে চিনেও না, তখনই মাস্টার প্ল্যান করি। তোকে বলি আরিয়ানকে দেখা না দিতে, আরো বলি আরিয়ান অন্য কাউকে ভালোবাসে। আমি যাকে পাবো না তাকে অন্য কারো হতে দেব না। হা হা হা। রাজের এমন হাসি দেখে তানিশা বলতে শুরু করে, তোর কি মনে হয় তৃতীয় জনের কথা শুনে আমি আমার ভালোবাসার মানুষকে ছেড়ে দিব? তুই বলার পর আমি আরিয়ানের সম্পর্কে খোঁজ দিতে শুরু করি। সবশেষে যখন জানতে পারি আরিয়ানের লাইফে কেউ নেই, সেদিন আমি অনেক খুশি হয়েছি। সিদ্ধান্ত নেই আরিয়ানকে প্রপোজ করব, কিন্তু আরিয়ানকে আমি আর ভার্সিটিতে খুঁজে পাইনি। বেশ কয়েকদিন পর আমি আরিয়ানের ব্যাপারে খোঁজ নিতে শুরু করি। ওই দিন খোঁজ নিয়ে আমি অবাক, কারণ আরিয়ান ছিল আর তাকে পুলিশ নিয়ে যায়। যখন শুনতে পাই তুই সাথে ছিলি, তখনই বুঝতে পারি এটা তোর একটা চাল। ওই দিন থেকে আরিয়ানের পিছু পিছু সর্বদা থাকতাম। দুবার তুই আরিয়ানকে ফাঁসিয়েছিস। তানিশা এক টানে কথাগুলো বলে দম নেয়। এতক্ষণ তানিশা শুধু রাজের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। অপর পাশে তাকিয়ে তানিশা অবাক হয়ে যায়, কারণ রাজের পাশে আরিয়ানের উকিল তারেক রহমান বসে আছে। তানিশা বলেই বসে, আপনি আরিয়ানের উকিল তারেক রহমান না? তানিশার কথা শুনে যেন তারেক সাহেব মজা পায়। হাসতে হাসতে বলে, সবাই তো এক নামেই চিনে, বাংলাদেশের নাম্বার 1 ব্যারিস্টার তারেক রহমান। আর এছাড়া আমার আরেকটা পরিচয় আছে। কথাগুলো বলে তারেক হাসতে শুরু করে। তানিশা গম্ভীর কণ্ঠে বলে, তোদের কাউকে ছাড়বো না। তোরা আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস। তোরা দুজন মারা পড়বি। কথাগুলো বলে তানিশা বাঁধা হাতগুলো খোলার চেষ্টা করে। রাজ তানিশার এমন ছটপট করা দেখে বলে, একটা সুযোগ দিতে পারি, আর সেটা হলো তুই আমাকে বিয়ে করবি। দেখ, আরিয়ানকে তো উপরে পাঠিয়ে দিয়েছি, তোর ভালোবাসাকে মেরে দিয়েছি। তুই আমাকে বিয়ে করলে রানী বানিয়ে রাখবো, হবি? রাজের কথায় তানিশা ঘৃণা ভরা চোখে তাকিয়ে রাজের মুখে থুতু মেরে দেয়। তানিশার এমন বাজে ব্যবহারে রাজ রাগে গজগজ করতে যেই থাপ্পড় দিতে যাবে, অমনি বাইরে একটা বাইকের আওয়াজ হয়। গোডাউনের বাইরে আটকে ওঠে, কারণ এত রাতে এখানে কি আসবে। রাজের সব লোকগুলো সতর্ক চোখে এদিক সেদিক তাকায়। সবাইকে চমক দিয়ে সামনের দরজা দিয়ে গোডাউনে একটি লোক প্রবেশ করে। কালো কোট, কালো প্যান্ট, মাথায় কালো বড় হুডি, মুখে জোকার মাস্ক। তারা সবাই বুঝতে পারে এইটা আর কেউ না, এটা হচ্ছে ডেভিল কিং, যাকে রাজ পাগল কুত্তার মতো খুঁজে যাচ্ছে। ডেভিল কিং এর চোখগুলো দেখা যাচ্ছে। রাজ চোখের দিকে তাকিয়ে আটকে ওঠে, কারণ চোখগুলো রক্তিম বর্ণ হয়ে আছে। চোখ দিয়ে যেন সবাইকে পুড়ে ছাড়খাড় করে দেবে। ডেভিল কিং ইশারা করতেই রাজের এক লোক ভয়ে দৌড়ে চেয়ার নিয়ে আসে। ডেভিল কিং চেয়ারে বসে। রাজ আর সূর্যের সামনে থাকা টেবিলের উপর পা রেখে উপরের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া উড়াতে শুরু করে। ডেভিল কিং এর সাহস দেখে রাজ বলে, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি রে। তুই আমাকে চিনিস? আমি কে? কার সামনে বসে নবাবি করছিস? আমার রাজ্যে এসে আমার সামনেই বেয়াদবি? রাজের এমন কথা ডেভিল কিং সবার অগোচরে মুচকে একটা হাসি টেনে গম্ভীর হয়ে বলে, সিংহের কোনো নির্দিষ্ট রাজ্য থাকে না। সিংহ যেখানে যায় সেটাই সিংহের রাজ্য হয়ে যায়। আমি হলাম সেই সিংহ যার দাবান হলে সামনে ভয়ঙ্কর জন্তুগুলো জায়গায় হিসু করে দেয়। কথাগুলো বলে ডেভিল কিং হাসতে শুরু করে। হাসি থামিয়ে সূর্যের দিকে তাকিয়ে বলে, তোকে দেখে আমার কান্না পাচ্ছে রে। মাস্টার মাইন্ড জগতে এসেছিস মাস্টার মাইন্ডের সাথে গেম খেলতে। তোর মতো চুনোপুটি তো মাস্টার মাইন্ডের জগতের চাকর হওয়ার যোগ্য নয়। সমাজের কাছে তুই একজন দানশীল, নম্র, ভদ্র নাম্বার 1 ব্যারিস্টার তারেক রহমান। সেই তুই অন্ধকার জগতের ডাক হ্যাকার টিমের প্রধান হ্যাকার সূর্য। হা হা হা। ডেভিল কিং এর কথাগুলো শুনে সূর্য থ হয়ে যায়। ডেভিল কিং কে তারা হালকা ভাবে নিয়েছিল।
আর এখন দেখা যাচ্ছে ডেভিল কিং এর মাস্টার মাইন্ডের সম্পর্কে তাদের ধারণাটাই ভুল। রাজ বলে, এত পক পক করে কোনো লাভ নেই। তুই তোর মুখ দেখাতে ভয় পাস নাকি? মুখ দেখা, আমরাও দেখি। মুখ দেখলে ভয় পাবি না তো? তোদের যে অবস্থা, কিভাবে যে এই জগতে আসলি উপরওয়ালা জানে। ডেভিল কিং কথাগুলো বলে হাসতে থাকে। যদি সত্যিকারের অর্থে পুরুষ হোস তাহলে মুখ দেখা। রাজের কথায় ডেভিল কিং আস্তে আস্তে তার মুখ থেকে জোকার মাস্ক খুলে লাল লাইটের আলোতে ডেভিল কিং এর মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল। সূর্য ভয়ে চেয়ার থেকে পড়ে যায়। রাজ এক ধ্যানে তাকিয়ে আছে। ডেভিল কিংকে দেখে তানিশার মুখে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। তানিশা বলে, সিংহ তো রাজ্যে এসেছে, প্রত্যেকটা খ্যাক শিয়ালকে দৌড়ে দৌড়ে মারবে। কথাগুলো বলে তানিশা হাসতে শুরু করে। ডেভিল কিং উপরের দিকে তাকিয়ে সিগারেট টেনেই যাচ্ছে। সূর্য মাটি থেকে উঠে ভয়াত্মক কণ্ঠে বলে, আরিয়ান, তুই তুই এখনো বেঁচে আছিস কিভাবে? ওই দিন না নিজের চোখে দেখছি মরে পড়ে আছিস, কিভাবে সম্ভব? সূর্যের কথা আরিয়ান হাসতে শুরু করে। আপনারাও ঠিক ভাবছেন, ডেভিল কিং আর কেউ না, আমাদের আরিয়ান। হাসতে হাসতে বলতে লাগে, তোদের একটা গল্প বলি। কখনো শুনেছিস সিংহের রাজে সিংহকেই মেরে ফেলতে? তোরা তো মাস্টার মাইন্ড নামে কলঙ্ক। আচ্ছা শোন তাহলে, যখন হাসপাতাল থেকে আমাকে তানিশারা নিয়ে যায়, সব ঠিকই ছিল, কিন্তু পুলিশ, গুন্ডা পান্ডা সবাই আমাদের লোকেশন পেয়ে যাচ্ছিল। বিষয়টা প্রথমে স্বাভাবিক মনে হলেও পরে অস্বাভাবিক লাগতে শুরু করে। তখনই আমার খেয়াল হলো, তারেক, তুই আমাকে আমার মায়ের শেষ চিহ্ন লকেটটা দিয়েছিলি আর বলেছিস আমি যেন সব সময় নিজের কাছে রাখি। বিষয়টা খটকা লাগলো। তারা সবাই যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়, তখনই আমি চেক দিয়ে শিওর হই এখানে লোকেশন ট্র্যাকার লাগানো। তোদের নিয়ে খেলতে মনে চাইলো আদ্র নীল তানিশাকে তোদেরকে নিয়ে খেলতে মনে চাইলো আদ্র নীল তানিশাকে রাতে আমার সিক্রেট জায়গায় রেখে সেই লকেটটার সাহায্যে গেমটা জমিয়ে দেই। তোরা আমায় জায়গায় আর কাউকে মারিসনি, ডাক হ্যাকার টিমের তুর্যকে মেরেছিস। হা হা হা। আরিয়ানের কথায় সূর্য চিল্লিয়ে ওঠে, কারণ তুর্য আর কেউ না, তুর্যই হলো সূর্যের আপন ছোট ভাই। আরিয়ান হাসতে হাসতে আবার বলে, তোরা কাঁচা প্লেয়ার রে, মনে করেছিলাম তোদের নিয়ে ভালোই খেলবো, কিন্তু তোরা এমন কাঁচা খেলা পছন্দ হচ্ছে না, তাই তোদেরকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। আরিয়ানের কথায় রাজ বলে, সবই বুঝলাম, কিন্তু ডেভিল কিং হলে কিভাবে? আর সেটাও আমি জানি না, কাহিনীটা কি? রাজের কথায় আরিয়ান আবারও হাসতে শুরু করে। হাসতে হাসতে বলে, তোকে সব কিছুই শেয়ার করতাম। আচ্ছা শোন, তোর মনে আছে আমি সাইবার নিরাপত্তা হেড নাজমুল ভাইকে হেল্প করি? ওনাকে তো তার টিমে যেতে অস্বীকার করি, কিন্তু উনি একদিন আমার খোঁজ করতে করতে আমার বাসায় আসে আর বলে, আরিয়ান, আমি জানি তোমাকে হাজার বলার পরেও তুমি আমার সাথে আসবে না। তোমাকে দেখে একটা জিনিস বুঝতে পেরেছি, তুমি দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করতে চাও। তুমি কি জানো আজকাল বড় বড় নেতাকর্মীরা গরিবদের রক্ত চুষে চুষে খাচ্ছে? তুমিই পারবে সাধারণ মানুষদের ন্যায় দিতে। তখন আমি ওনার কথা শুনে অবাক হলাম, কারণ দেশে এত এত মানুষ থাকতে নাজমুল ভাই আমার কাছেই এলো কেন? ওনাকে জিজ্ঞেস করি, ভাই আমি তো অতি সাধারণ, আমি কিভাবে সাধারণ মানুষকে ন্যায় দিতে পারবো? তুমিই পারবে। তোমাকে সবার আড়ালে থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আজ থেকে তুমিই হবে ডেভিল কিং। তোমার নাম শুনলে যেন সমস্ত নেতা পেতাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। তবে তোমার ডেভিল কিং হওয়ার গল্পটা একান্তই তোমার, তোমার মাও যেন না জানে। আরিয়ান একদমে কথাগুলো বলে নিঃশ্বাস নেয়। আরিয়ানের কথা শেষ হতেই সূর্য বলে, তুই আমার ভাইকে মেরে ফেলেছিস কুত্তার বাচ্চা। আমি তোর মাকে নিজ হাতে কুপিয়ে মেরেছি। সূর্যের কথাগুলো শুনে আরিয়ানের চোখগুলো রক্ত বর্ণ ধারণ করে। কোমর থেকে চাপাতিটা নিয়ে সূর্যের হাতের মাঝ বরাবর এক কোপ বসিয়ে দেয়। সূর্য ও মাগো বলে চিল্লিয়ে ওঠে। সূর্যের চিল্লানোর আওয়াজে পুরো গোডাউনটা কাঁপতে শুরু করে। এমন একটা মুহূর্তের মাঝে রাজ হাসতে শুরু করে। হাসতে হাসতে বলে, শিয়াল আর কুকুরকে শরীরে যতই পেটানো হয় তবুও তার কিছুই হয় না, কারণ তাদের শরীরটা পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়েছে। আমি জানি তুই আসবি, তুই যে এত সহজে মরবি না আমি জানতাম। আর লেডি কুইনকে আনলে তুই আসবি, যেমন কান টানলে মাথা আসে। তোর আশেপাশে তাকিয়ে দেখ। আরিয়ান আশেপাশে তাকিয়ে দেখে পুরো গোডাউন বডি বিল্ডার দিয়ে ভর্তি, কম করে হলেও 50-60 জন। আরিয়ান একটা মুচকি হাসি দেয়। তানিশার সামনে গিয়ে তার হাতগুলো খুলে দেয়। ভালো করে তাকিয়ে দেখে তানিশার সুন্দর ফর্সা গালে থাপ্পড়ের দাগ স্পষ্ট। ঠোঁট কেটে রক্ত বের হয়ে শুকিয়েও গেছে।
তানিশাকে ঘুরে ইশারা করে চলে যেতে। তানিশা যেতে না চাইলে রক্তবর্ণ চোখে তানিশার দিকে তাকাতেই সুরসুর করে গোডাউন থেকে বের হয়ে যায়। তানিশা বের হওয়ার ঠিক 1 ঘন্টা পর আরিয়ান বের হয়ে আসে। পুরো শরীর রক্তে রঙিন, খুঁড়িয়ে খুঁড়িয়ে তানিশার কাছে আসে। আরিয়ান কোনো কিছুই না বলে গাড়িতে গিয়ে বসে। তানিশা এসে গাড়ি চালাতে শুরু করে। সকালে তানিশা নিউজ চালু করতে ঝটকা খায়, কারণ টিভিতে নীলকে দেখানো হচ্ছে। নীল বলছে, বান্দরবন জঙ্গল এলাকায় পরিত্যক্ত গোডাউনে প্রায় অনেক মানুষের লাশ উদ্ধার করা হয়। ভয়ঙ্কর বিষয় হচ্ছে, কে কোনটা, কার বডি কোনটা চেনার কোনো উপায় নেই। হাত, গলা, মাথা, পা কারো কোনোটাই সঠিক জায়গায় নেই। একজনের কাটা মাথা ঝুলিয়ে রাখা হয়েছে, আর রক্ত দিয়ে বড় বড় অক্ষরে লেখা ডেভিল কিং। আরেকটা বিষয় হচ্ছে, রেপ কেসে পুলিশ যে ছেলেটাকে গ্রেফতার করেছে সে সম্পূর্ণ নির্দোষ। নাম্বার 1 ব্যারিস্টার তারেক রহমান হচ্ছে আমাদের দেশের শত্রু, ডার্ক হ্যাকার টিমের হেড। সব তথ্য পুলিশের কাছে এসেছে। তানিশা কিছু বলতে যাবে, তখনই আরিয়ান বলে, নীল নিউজ রিপোর্টার, নীলের মাধ্যমে আমার নির্দোষ হওয়াটা সহজ হয়েছে। তাদের কথার মাঝেই কলিং বেল আওয়াজ কানে আসে। তানিশা আটকে উঠে। আরিয়ান গিয়ে দরজা খুলে দেয়। সামনে আর্দ্র আর নীল দাঁড়িয়ে আছে। আরিয়ানকে দুজন জড়িয়ে ধরে বলে, বস, মাস্টার মাইন্ড জগতের কিং তুই। তোর প্ল্যানিং এর জন্য আজ আমরা সফল। যদি মরার নাটকটা না করতি তাহলে কখনো ধরতে পেতাম না। তাদের কথাগুলো শুনে তানিশার মুখ লাল হয়ে যায়। তার মানে আদৌ আর নীল সব জানতো। তানিশার এমন রাগান্বিত চেহারা দেখে তারা 3 জন দৌড়ে পালায়। সমাপ্ত। গল্পটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন ভালোবাসা, অবহেলা, মাফিয়া গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।